বাংলাদেশের রাজনীতি ও প্রশাসনে একের পর এক নাটকীয় ঘটনা। অন্তর্বর্তী সরকারের সময় চুক্তিতে নিয়োগ পাওয়া ৪ রাষ্ট্রদূতকে হঠাৎ ঢাকায় প্রত্যাহার, কূটনীতিতে নতুন প্রশ্ন। ভারতে গ্রেপ্তার শহীদ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল, সীমান্ত পেরিয়ে অপরাধের তদন্তে নতুন মোড়। একই সময়ে বিএনপি নেতা মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা ও সমন জারি। আর আদালতের নির্দেশ, শেখ হাসিনাসহ ৬ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ। কূটনীতি, অপরাধ তদন্ত ও রাজনৈতিক মামলার এই ধারাবাহিক ঘটনায় উত্তপ্ত হয়ে উঠছে দেশের রাজনৈতিক অঙ্গন। সামনে কি নতুন মোড় অপেক্ষা করছে? অন্তর্বর্তী সরকারের সময় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ৪ রাষ্ট্রদূতকে ঢাকায় প্রত্যাহার করার সিদ্ধান্ত বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে। সাধারণভাবে রাষ্ট্রদূতরা একটি দেশের আন্তর্জাতিক প্রতিনিধিত্ব করেন এবং তাদের নিয়োগ অনেক সময় দীর্ঘমেয়াদী কূটনৈতিক কৌশলের অংশ হয়ে থাকে। তাই হঠাৎ করে একাধিক রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা মানে কেবল প্রশাসনিক পরিবর্তন নয়, এর পেছনে নীতিগত বা রাজনৈতিক কারণও থাকতে পারে। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের পেছনে কয়েকটি সম্ভাব্য কারণ থাকতে পারে। প্রথমত, অন্তর্বর্তী সরকারের সময় চুক্তিভিত্তিক নিয়োগ হওয়ায় নতুন প্রশাসন বা বর্তমান সরকার হয়তো কূটনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে নতুন নীতি বা অগ্রাধিকার নির্ধারণ করতে চাইছে। অনেক সময় সরকার পরিবর্তন বা রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর কূটনৈতিক পদগুলোতে নতুন নিয়োগ দেওয়া হয়, যাতে সরকারের পররাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতিনিধি নিয়োগ করা যায়। দ্বিতীয়ত, এটি কূটনৈতিক কাঠামোর পুনর্বিন্যাসের অংশ হতে পারে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো দেশের পররাষ্ট্রনীতি যখন নতুন দিকনির্দেশনা পায়, তখন বিভিন্ন দেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের ভূমিকা ও অবস্থান পুনর্মূল্যায়ন করা হয়। এর ফলে নতুন কূটনৈতিক কৌশল বাস্তবায়নের জন্য কিছু পদে পরিবর্তন আনা হতে পারে। তৃতীয়ত, এই সিদ্ধান্ত রাজনৈতিক বার্তাও বহন করতে পারে। কারণ কূটনৈতিক পদগুলো অনেক সময় সরকারের আস্থাভাজন ও অভিজ্ঞ কর্মকর্তাদের হাতে দেওয়া হয়। ফলে রাষ্ট্রদূত প্রত্যাহার বা পরিবর্তনের মাধ্যমে সরকার অনেক সময় নিজের নীতিগত অবস্থান এবং প্রশাসনিক নিয়ন্ত্রণের বার্তা দিতে চায়। তবে সবকিছু মিলিয়ে এই পদক্ষেপকে কেবল ব্যক্তিগত পরিবর্তন হিসেবে দেখা যথেষ্ট নয়। এটি বাংলাদেশের পররাষ্ট্রনীতি, প্রশাসনিক পুনর্বিন্যাস এবং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে। এখন দেখার বিষয়, এই রাষ্ট্রদূতদের স্থলে কাদের নিয়োগ দেওয়া হয় এবং তা বাংলাদেশের ভবিষ্যৎ কূটনৈতিক অগ্রাধিকারে কী ধরনের প্রভাব ফেলে। শহীদ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ দুজনকে ভারতে গ্রেপ্তার করার ঘটনা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতার দিক থেকে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। কোনো গুরুতর অপরাধের প্রধান আসামি যদি সীমান্ত পেরিয়ে অন্য দেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করে, তাহলে সেটি শুধু একটি অপরাধ তদন্তের বিষয় থাকে না, বরং তা দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় ও কূটনৈতিক যোগাযোগের বিষয় হয়ে দাঁড়ায়। বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘ সীমান্ত থাকার কারণে অতীতে অনেক সময় অপরাধীরা সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের নিরাপত্তা সহযোগিতা ও গোয়েন্দা তথ্য বিনিময় আগের তুলনায় অনেক বেশি জোরদার হয়েছে। ফলে কোনো বড় মামলার আসামি ভারতে গ্রেপ্তার হলে সেটি সাধারণত দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টার ফল হিসেবেই দেখা হয়। এই গ্রেপ্তারের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বিচার প্রক্রিয়ার অগ্রগতি। যদি কোনো মামলার প্রধান আসামি বিদেশে পালিয়ে থাকে, তাহলে মামলার তদন্ত ও বিচার অনেক সময় দীর্ঘসূত্রতায় পড়ে। কিন্তু তাকে গ্রেপ্তার করা গেলে তদন্তে নতুন তথ্য পাওয়া এবং বিচার প্রক্রিয়া দ্রুত এগোনোর সম্ভাবনা তৈরি হয়। বিশেষ করে হত্যা মামলার মতো গুরুতর অপরাধে প্রধান আসামির গ্রেপ্তার ভুক্তভোগী পরিবার ও জনমতের জন্য গুরুত্বপূর্ণ একটি ধাপ। তবে এখানেই শেষ নয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা, যাকে সাধারণভাবে প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন প্রক্রিয়া বলা হয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে, ফলে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা সম্ভব। সব মিলিয়ে ফয়সালের ভারতে গ্রেপ্তার হওয়া শুধু একটি অপরাধ তদন্তের অগ্রগতি নয়, এটি দুই দেশের নিরাপত্তা সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা এবং বিচার ব্যবস্থার কার্যকারিতারও একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। এখন সবার নজর থাকবে, তাকে কিভাবে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করা হয়।
বিএনপি নেতা মির্জা আব্বাসের অভিযোগে নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মানহানির মামলা এবং আদালতের সমন জারি হওয়ার ঘটনা রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। মানহানি মামলা সাধারণত তখনই করা হয় যখন কোনো ব্যক্তি মনে করেন যে তার বিরুদ্ধে এমন বক্তব্য বা অভিযোগ আনা হয়েছে যা তার সামাজিক মর্যাদা, রাজনৈতিক অবস্থান বা ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ করেছে। রাজনীতিতে এই ধরনের মামলা নতুন নয়, কারণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার সময় প্রায়ই তীব্র বক্তব্য, পাল্টা বক্তব্য এবং অভিযোগের ঘটনা ঘটে। এই মামলার মাধ্যমে বিষয়টি এখন আদালতের বিচারাধীন পর্যায়ে প্রবেশ করেছে। আদালত সমন জারি করার অর্থ হল অভিযোগটি প্রাথমিকভাবে বিবেচনায় নিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আদালতে হাজির হয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ দেওয়া। এটি কোনো চূড়ান্ত রায় নয়, বরং বিচার প্রক্রিয়ার একটি প্রাথমিক ধাপ। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই মামলার আরেকটি দিকও রয়েছে। অনেক সময় মানহানি মামলা রাজনৈতিক বার্তা হিসেবেও ব্যবহৃত হয়, যেখানে সংশ্লিষ্ট ব্যক্তি বোঝাতে চান যে তার বিরুদ্ধে আনা অভিযোগ তিনি আইনগতভাবে চ্যালেঞ্জ করতে প্রস্তুত। এতে একদিকে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা থাকে, অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষের বক্তব্যের বিরুদ্ধে আইনি প্রতিক্রিয়া দেখানো হয়। বিশ্লেষকদের মতে এ ধরনের মামলার চূড়ান্ত ফলাফল নির্ভর করে আদালতে উপস্থাপিত প্রমাণ, সাক্ষ্য এবং আইনি যুক্তির উপর। যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে আইন অনুযায়ী শাস্তির সম্ভাবনা থাকে। আর যদি অভিযোগ প্রমাণিত না হয় তাহলে অভিযুক্ত ব্যক্তি আইনি স্বস্তি পান। সব মিলিয়ে মির্জা আব্বাস ও নাসির উদ্দিন পাটোয়ারিকে ঘিরে এই মানহানি মামলা এখন আদালতের মাধ্যমে নিষ্পত্তির পথে এগোচ্ছে। রাজনৈতিক বক্তব্য থেকে শুরু হলেও এখন এর চূড়ান্ত সিদ্ধান্ত নির্ধারণ করবে আদালতের আইনি প্রক্রিয়া ও বিচার। শেখ হাসিনাসহ ৬ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ আদালতের একটি গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সাধারণত কোনো মামলায় অভিযুক্ত ব্যক্তি যদি নিজে আইনজীবী নিয়োগ না করেন অথবা আদালতে উপস্থিত হয়ে নিজের পক্ষে আইনগত প্রতিরক্ষা নিশ্চিত না করেন, তাহলে ন্যায়বিচারের স্বার্থে আদালত রাষ্ট্রের পক্ষ থেকে একজন আইনজীবী নিয়োগ করতে পারে। এর মূল উদ্দেশ্য হল বিচার প্রক্রিয়া যেন একতরফা না হয় এবং আইনের চোখে প্রত্যেক অভিযুক্ত ব্যক্তি যেন নিজের পক্ষে প্রতিরক্ষা উপস্থাপনের সুযোগ পান। বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থায় এটি একটি স্বীকৃত নীতি। ফৌজদারি বিচার প্রক্রিয়ায় অভিযুক্ত ব্যক্তি উপস্থিত থাকুক বা অনুপস্থিত থাকুক, আদালত অনেক সময় রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর মাধ্যমে তার পক্ষে আইনি যুক্তি তুলে ধরার সুযোগ নিশ্চিত করে। এতে বিচার প্রক্রিয়া আরও গ্রহণযোগ্য ও স্বচ্ছ হয়, কারণ কোনো পক্ষের বক্তব্য শোনা ছাড়াই রায় দেওয়া হলে তা পরবর্তীতে প্রশ্নবিদ্ধ হতে পারে। এই ঘটনায় রাজনৈতিক দিকটিও গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ায় তাকে ঘিরে যে কোনো আইনি সিদ্ধান্তই রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। অনেকেই এটিকে আইনি প্রক্রিয়ার স্বাভাবিক ধাপ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ মনে করছেন এটি বিচার প্রক্রিয়াকে নিরপেক্ষ ও নিয়মতান্ত্রিক রাখার একটি প্রচেষ্টা। বিশ্লেষকদের মতে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের মাধ্যমে আদালত মূলত একটি বার্তা দিতে চায়, আইনের দৃষ্টিতে সবাই সমান এবং ন্যায়বিচারের জন্য প্রতিটি মামলায় আইনি প্রতিরক্ষা নিশ্চিত করা প্রয়োজন। এতে বিচার প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা বাড়ে এবং আইনের শাসনের প্রতি আস্থা শক্তিশালী হয়। সব মিলিয়ে শেখ হাসিনাসহ ৬ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ কেবল একটি আইনি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি ন্যায়বিচার নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও বিচারিক নীতির প্রতিফলন।